कुर्बानी कुर्बानी कुर्बानी। चलो चलो सब ईद मनाए, खुशियाँ मिलकर बांट लें, एक नबी की उम्मत बनकर सबको गले लगाए हम। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে ২-৩ দিনের একটি ব্লগ। আমি একটু একটু করে এই ভিডিওতে সবগুলো ক্লিপকে একসাথে করে ভিডিওটি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন জানালার পাশ দিয়ে অনেকগুলো পুঁইশাক মানে ডাঁটাগুলি নিচের দিকে নেমে অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে। পর্দা লাগানো থাকার কারণে দেখাও যায় না। আমি আবার এদিকে আসিও কম আমার মেজো ছেলের রুমে। তো আজকে দেখলাম যে একদম এগুলি বাতি হয়ে যাচ্ছে ওই শাকগুলি। তো এই জন্যই এগুলিকে কেটে নিয়ে নিচ্ছি, আজকে রান্না করে ফেলবো। তো অনেকগুলো হয়েছে, নিচের দিকে ঝুলে থাকার কারণে একদমই বোঝা যাচ্ছিল না। আর এই সেম একই টবে গতবার আর কি এই শীতে আমি সিম গাছ লাগিয়েছিলাম, তখন ভালো করে হয়নি। এখন দেখতেছি ওইগুলিরই আবার নতুন করে সুন্দর একটু গাছ হয়ে উপরের দিকে যাচ্ছে। তো ভাবলাম সিম গাছগুলি উঠুক, হয়তো শীতের শুরুতে আবার এগুলি ধরতেও পারে, তখন আর লাগানোর ঝামেলা থাকবে না। তো এগুলিকে উপরের দিকে উঠে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে শাকগুলি নিয়ে এখন কুটে ধুয়ে রান্না করে নিব। তো সেটাই করছি আর কি। আজকে রাতে আমাদের দাওয়াত আছে, এজন্য বেশি কিছু রান্না করব না। বাড়ি থেকে আনা কাঁঠাল খুলে নিয়েছি, খুলে রাখলে আর কি খাওয়া হয়, না হয় খাওয়া হয় না। আর আমার ছেলেরা আবার নরম কাঁঠাল খায় না, ওরা বউ বেশি একটা খায় না। তো ওই তো কাজের লোক, তারপরে আশপাশে সবাইকে দিয়ে টুকটাক আমি একটু খাই, আর বেশিরভাগ ওদেরকে মানে কাজের লোকদেরকে দিয়ে দিই আর কি। তারপরে প্রথম ২-১ দিন খাওয়া হয়। তো শাকগুলিকে আমরা আসলে সচরাচর যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিয়েছি, এই জন্য আর আজকের রেসিপি শেয়ার করছি না। তো একটু ভাগার দিয়ে দিয়েছি। আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করলে অনেক মজা হয়। রূপচাঁদা মাছ ভেজে নিয়েছি মচমচে করে। আর গতকালকের কুমড়া রান্না ছিল, সেটা গরম করে নিয়েছি। এখন হচ্ছে রাত্রের বেলা, দুপুরের খাবার টাবার শেষ হয়েছে। আমরা একটু দাওয়াতে যাচ্ছি। আমার হাজব্যান্ডের পার্টনার, আবার ওনারা বন্ধু মানুষ। তো ওনারা দাওয়াত দিয়েছে আমার আম্মা মারা যাওয়ার পরে, বাবাকে সহ আমাদেরকে আর কি। তো রাতের দাওয়াত দিয়েছে, কিন্তু যাওয়ার ইচ্ছা একদমই নাই। খুবই বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে, এত আবহাওয়া খারাপ ছিল। তো ওনাদেরকে নিষেধ করেছি, কিন্তু মানতে চাচ্ছিল না, এই জন্য যাওয়া হচ্ছে আর কি। তো বাবা যাবে না, বাবার মনও ভালো নেই, একদিকে অন্যদিকে বাইরের দেশে যাবে, একটু মানে ইচ্ছে করছে না। তো ভাবি বলল ঠিক আছে, আঙ্কেল থাকুক বাসায়, আপনারা আসেন, বাচ্চাদেরকে নিয়ে আঙ্কেলের জন্য খাবার দিয়ে দিব। তো এটা আর কি, এর জন্যই ভাবির আগ্রহের কারণেই যাওয়া হচ্ছে। তো আসলে কেউ যদি আগ্রহ করে দাওয়াত দেয়, সেক্ষেত্রে সেটা মূল্যায়ন করা আমি মনে করি অনেক বেশি জরুরি। নিজের কষ্ট হোক আর নিজের যত ঝামেলাই থাকুক, সেটা মেনটেন করে দাওয়াতে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে যায়। কারণ হ্যাঁ, এটা কিসমতের ব্যাপার। কেউ কাউকে নরমালি মনে উঠায় না। যখন কিসমত ডাক দিবে আল্লাহর পক্ষ থেকে, একজন মানুষ আপনাকে খুব আন্তরিকতার সহিত দাওয়াত দিবে, সেই দাওয়াতটা যদি ক্যান্সেল করে দিই, আমার কাছে যেমন কষ্ট লাগবে আরেকজনের কাছেও সেরকমই কষ্ট লাগবে। তো এটা চিন্তা করে আমি চেষ্টা করি সবার দাওয়াতটা গ্রহণ করার। আর বিপদ আপদ হলে তো সেটা অন্য ব্যাপার। এত বৃষ্টি ছিল, 10টায় বেরিয়েছি, বাসার কাছেই ছিল, রিক্সা যাওয়া যায়। তারপরে উবার চেয়েছিলাম, একটা উবারও নাই। তো রিক্সায় ওই যে দেখতে পাচ্ছেন পর্দা করে এসেছি, এসে খাবার খেতেও বসে গিয়েছি। খেয়ে দেয়ে রাত্রে তো চলে এসেছি। অনেক ঝড় ঝামেলা গেছে, আসার সময় পানি ছিল রাস্তায়, আসতে খুবই কষ্ট হয়েছে। 2টা রিক্সা চেঞ্জ করে পানির সাগর দিয়ে তারপর 12টা বাজে এসেছি। এখন হচ্ছে আসলে সকালবেলা, সবাই রোজা, তো একটু রান্না করছি। সকাল না, এটা হচ্ছে বিকেল টাইমে আর কি, দুপুরের পরে। তো মুরগির গোশতগুলিকে আমি একটু হলুদ ছাড়া রান্না করব। এমনি নর্মালি সব মশলা দিয়ে আর কি, হলুদ ছাড়া রান্না করলে একটু ওদের রোস্ট রোস্ট ভাব লাগে আর কি, খেতেও ভালো লাগে। আর মনে হয় যে মশলাপাতিও কম দেওয়া হয় এরকম। হলুদ দিলে মনে হয় যে কড়া হয়ে যায়, এই জন্য আমি আজকে হলুদ দিব না। একটু পানি দিয়ে কষিয়ে, এটা হচ্ছে দেশি মুরগি, তো রান্নাটা করছি।
পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছিলাম। আর একটু লতি রান্না করব, গতকালকে আমার হাজব্যান্ড লতি এনেছিল, শুটকি দিয়ে রান্না করব। আর ওই চিকেন থেকে আমি 4 টুকরা রেখে দিয়েছি, ওখানে বেসন ভিজিয়ে রেখেছি, বেসনে সব কিছু দিয়ে বেসনটা ভালো করে ভিজতে থাকুক, তাহলে বেগুনিটা ভালো হয়। এখানে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাই দিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এই কড়াইটা এত পাতলা, এর জন্য আমি ইউজও করি না। সামান্য একটু মানে আগুন দিলেই এটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আদা রসুন একটু দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরা ধনিয়া পাউডার, হলুদ গুঁড়া, লবণ, তারপরে মরিচ গুঁড়ো। মরিচটা একটু বেশি দিলেই লতি শুটকি দিয়ে তরকারিটা ভালো লাগে খেতে। শুটকিকে ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে ভালো করে এখন ধুয়ে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এটা হচ্ছে মানে রাতে খাওয়া হবে। এদিক দিয়ে আমার বোনও আসতেছে। আগামী দিন আমার বাবা চলে যাবেন। তো বোন বিকেল দুপুরের পরে আর কি ৩টে মেবি রওনা দিয়েছে। তো সন্ধ্যার পর ইনশাল্লাহ চলে আসবে। তো বেশি কিছু করছি না, রাতের খাবার অল্প স্বল্প করেই করছি। তো আমার হাজব্যান্ড আসলে একটু ইফতারিতে ওই যে ভাজা পোড়াটা পছন্দ করে, যদিও স্বাস্থ্যসম্মত না। তারপর বলতেছে একটু বেগুন এনেছি, বেগুন ভাজি করো। কিছু করব না করতে করতে আসলে সবই হয়ে গেছে। তো হয়ে যাবে আর কি, এই আর কি। তো সাহেব আছে বাসায় আমার পাশেই, ফোনে কথা বলছে, যদিও আমি এদিকে ক্যামেরা রেখেছি। এখানে গরম পানি দিয়ে ভালো করে জোশ করে নিব। একটা টমেটো কুটে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মুরগির গোশতে। তো একটু সময় লাগবে, যেহেতু দেশি মুরগি হতে একটু সময় লাগবে, এজন্য আগুনকে একটু কমিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। একদম মাখা মাখা হলে তারপর নামিয়ে নিব। তো মুরগি গোশত এবং লতিটা এখনও হচ্ছে, মুরগি গোশতটাকে আমি পাশে নামিয়ে রেখে দিয়েছি, কারণ ইফতারের টাইম প্রায় হয়ে আসতেছে। ভাবলাম যে এগুলি ইফতারিটা তৈরি হয়ে যাক, পরে আবার মুরগি গোশতটা আরেকটু দিতে হবে চুলায়। তো প্রথমে বেগুনিগুলি ভেজে নিচ্ছি, তারপর চিকেনটা ভেজে নেব, ধীরে ধীরে সবগুলোই ভেজে নিব। আগামী দিন বাবা চলে যাবে, এর জন্য ওনারও কাপড় চোপড় লাগেজ গোছানো সব কিছু তৈরি করে দিচ্ছি। আবার হসপিটালে তো পরের দিন আবার গিয়েছি, ওনার রিপোর্টগুলো দেখিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে সব কিছু মানে ঠিকঠাক আছে কি না ইয়ে করেছি আর কি, আমাদের একটা মনের সান্ত্বনা আর কি। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট সবই ভালো ছিল, শুধু ডায়াবেটিসটা বেশি ছিল, যেহেতু কিছুদিন থেকেই বাবা একটু মেনটেন করতেছে কম, হাঁটাচলা করতেছে কম, আবার টেনশন বেশি। তো সব মিলিয়ে ডায়াবেটিস ডাক্তার দেখিয়েছি ইউনাইটেডের। ডাক্তার সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিয়েছে। আর যেহেতু 2 মাসের জন্য বাবা যাচ্ছে, 2 মাসের টিকিট কাটা আছে, তো সেই হিসেবে ওখানের জন্য এই 2 মাসের জন্য ওষুধও নেওয়া হয়েছে। তো এই সব বাবার সব কিছু মানে গুছিয়ে দেওয়া টেওয়া, আবার আপা এসছে, আপা আসতেছে আর কি। তো সব মিলিয়ে আবার আমার ভাইয়েরা, ছোটো ভাই বা এর বউরা হয়তো আগামী দিন আসবে। তো সব মিলিয়ে আমার একটু ঝামেলায় যাচ্ছে। তো এদিক দিয়ে ম্যাঙ্গো জুস করে নিয়েছি, ফল কেটে নিয়েছি, সব ভাজা পোড়া হয়ে গেছে, বুট ভাজি করে নিয়েছি, আর লতিটা একদম টান টান করে রান্না করে নিয়েছি। তো বাবা এসে আমার সাথে কী যেন বলতেছিল। তো ইফতারি তো আজান দেওয়ার সাথে সাথে সবাই খেয়ে নিয়েছি। এটা হচ্ছে পরের দিন দুপুরে খাবার হচ্ছে। আমার ভাইয়েরা এসছে, ভাইয়ের বউ, আপা, ভাগ্নি, আমরা সবাই একটু যা যা করেছি, মুরগি গোশত, মাছ ভাজি, যে তরকারি টরকারি সব রান্না করেছিলাম। অনেক ভেজাল গিয়েছিল, যার কারণে ভিডিও করা আর হয়নি। বাবার 7:30 ফ্লাইট, তো এই জন্য আমাদের প্ল্যান হচ্ছে 3:30টার ভিতরে আমরা বেরিয়ে যাব। বাইরে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে, এই জন্য আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন মানে অন্ধকার অন্ধকার। তো মানে খাওয়া দাওয়ার পরই বাবাকে বললাম সবাই রেডি হয়ে যান আস্তে আস্তে। বাবাকে বললাম একটু রেস্ট নিতে, না উনি নিবে না, তো আবার বলে যে শুলে আবার উঠতে পারবো না। তো এই জন্য ভাবলাম যে যেহেতু একটু মাথা ধরে ধরে আছে বৃষ্টির কারণে, সবাই একটু চা খেয়ে নিই। তো চাটা একটু কম কম হয়েছে, এই জন্য অর্ধেক অর্ধেক সবাই বললো না আমরা অল্প অল্পই খাবো, কারণ মাথা ধরে আছে, জাস্ট একটু মাথা ধরাটা গেলেই হবে। আর আমার চাটা এত মজা হয়, যার কারণে ওরা সবাই, আমার বাগনি আপা, সবাই মানে খুব পছন্দ করে।
তো একটু খেলেই যথেষ্ট হয়ে যায় আর কি। তো চা খাওয়ার শেষে বাবা রেডি হয়ে নিচ্ছে, আমরা রেডি হয়ে গেছি অলরেডি। বাবার জন্য সাফারি সেলাই করেছি 2 সেট, টপ 10 থেকে, তারপর পতুয়া শার্ট টাইপের আর কি, ওগুলো 3টা। তারপরে বাবার আগেরও সাফারি সেট ছিল, তো ওগুলো নিয়েছি। তারপরে লাগেজটা গুছিয়ে সব কিছু ঢুকিয়ে যা যা লাগবে রেডি করে নিয়েছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাবাকে এগিয়ে দেওয়ার জন্য। তো আসলে যেতে দিতে ইচ্ছে করছে না। তারপরে আমার ভাইয়ের পিড়াপিড়ি আর বলল আর কি, ভাইয়াও বুঝায় বলতেছে, বাবা যদি একটু ঘুরে টুরে আসে বাবার মনটাও ভালো থাকবে। এমনিতেও ভালো নাই, খুবই মন খারাপ। বাবা কিছুক্ষণ পর পর একটু শুধু কান্না করে, আম্মার স্মৃতি এগুলি মনে উঠলেই শুধু কান্না করে। তো বাবাকে আমি বাবার মোবাইলে একটু এমবি কিনে দিচ্ছি, বাবার মোবাইলের বিভিন্ন প্রোগ্রামগুলো সেট আপ করে দিচ্ছি, যাতে করে যতক্ষণ মানে প্লেন না উঠবে ততক্ষণ আমাদের সাথে মানে যেন যোগাযোগ করতে পারে। সেজন্য সব কিছু সেট আপ করে দেওয়ার পর গাড়ি এসেছে 2টা, একটা কার আর একটা জিপ, মানে বড় গাড়ি। তো সেই গাড়িগুলোতে আমরা ভাগ করে সবাই উঠতেছি, অনেক মানুষ যেহেতু আমরা সবাই 2-3 ফ্যামিলি যাচ্ছি। ভাই বোন সবাই 3 জন এগিয়ে দিচ্ছি বাবাকে। আর ওখানে তো আমার ভাই ভাবিরা তো এত বেশি এক্সাইটেড, শুধু প্রতি মুহূর্তে মোবাইল নিয়ে বসে আছে। একটু আগেও ফোন দিয়েছে, এখন তো ওখানে রাত, তারপরেও ঘুমের ভিতরে জেগে আবার ভাইয়া খবর নিচ্ছে কী অবস্থা, কতদূর কী করতেছে না করতেছে। খুবই পেরেশানির ভিতরে আছে এই আর কি, কতক্ষণে বাবা যাবে এই অবস্থা ওনাদের। আর এদিক দিয়ে আমাদের কষ্ট লাগতেছে, আমার বাবাকে আমরা ছেড়ে দিতে হচ্ছে, আম্মাও নাই বাবাও নাই, কেমন লাগবে এরকম। তো দেখতে পাচ্ছেন গাড়িতে ওঠার পরপরই এত বেশি বৃষ্টি, এত বেশি বৃষ্টি, আমার খুব টেনশন লাগছে। এই বৈরী আবহাওয়ার কারণে আরও বেশি টেনশন লাগতেছে, এমনিতে পরান পড়তেছে, কারণ এইসব আবহাওয়ায় প্লেন খুব ধাক্কাধাক্কি করে, আমার খুব ভয় লাগে। আবার কত কিছুদিন থেকে শুধু প্লেনের ডিস্টার্ব দেখা দিচ্ছে, আমরা সবাই জানি। কতজন 210 জন হজ যাত্রী সব প্লেন দুর্ঘটনায় মারা গেছেন, অনেক 210 জন হজ যাত্রী, এইসব মানে মাথায় ঘুরতেছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এয়ারপোর্টে, খুব বৃষ্টি। তারপরে আমরা এখন উপরে দোতলায় চলে যাচ্ছি, 6 নাম্বার গেটে, ভিআইপি গেটে চলে এসেছি। এখানে আমার ভাইয়ার ফটোকল বাবাকে নিয়ে যাবে, তো ভাইয়ার সব ব্যবস্থা করেছে, ভাইয়ার ম্যানেজার এসেছে। তো ভাইয়ার যে কূটনীতিক প্রটোকল সেটা বাবাকেও সুন্দরভাবে যেন নিয়ে যায় এই জন্য। তো ভাইয়া মানে বাবার হুইল চেয়ারে ব্যবস্থা করে দিয়েছে যাতে করে বাবার কষ্ট না হয়। তো হুইল চেয়ারের যে লোক, প্রটোকলের যে লোক, সেও আসতেছে, আমরা এসে মাত্র নামলাম। আর আবহাওয়াটা দেখেন, একদম আকাশ দেখা যাচ্ছে না, এরকম ধোঁয়াটে হয়ে আছে আকাশটা। তো খুব টেনশন হচ্ছে যে ফ্লাইট ডিলে হয় কি না। আমার হাজব্যান্ড সব কিছু আমার বাবাকে বুঝাই দিচ্ছে, যদিও আমার বাবা অনেক ঘোরাঘুরি করেছেন, বাইরে ছিলেন 25 বছরের মতো, কুয়েতে ছিলেন, প্রতি বছর আসা যাওয়া করতেন। আবার আমার ভাইয়ার বদলতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর সৌদি আরব সহ অনেক দেশে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার মা বাবাকে অনেক ঘুরিয়েছেন, 2-3 বার উমরা করিয়েছেন। তো সব মিলিয়ে বাবা তো জানে আমার বাবা অনেক শিক্ষিত মানুষ। তো তারপরেও ওই যে বাচ্চারা যখন বড় হয় বাপ মা তখন ছোট হয়ে যায়, এই জন্য বাচ্চারা সব কিছু শিখিয়ে দিতে হয়। তো সেরকমই করছিল আর কি। তো এর ভিতরে ওই যে নিয়ে যাচ্ছে প্রটোকল দিয়ে আমার বাবাকে ভিতরের দিকে। তো এই ছিল আজকের আসলে আমার এই ভিডিওটা, ভাবলাম যে শেয়ার করি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, সামনে কোরবানি ঈদ উপলক্ষে আমি কিছু প্রিপারেশন নিচ্ছি, সেগুলিরও একটু ভিডিও দিব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।